সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রূপালী টক। আজকে যিনি আমার গেস্ট, তিনি বাংলাদেশের চ্যানেল আই সেরা কণ্ঠ 2008-এর চ্যাম্পিয়ন এবং প্লেব্যাক সিঙ্গার জানিত আহমেদ ঝিলিক। ঝিলিক, কেমন আছেন? ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমারও ভীষণ ভালো লাগছে এবং সবসময় যেটা হয় যে আমরা সামনাসামনি বাংলাদেশে কাজ করার যে সুযোগটা পাই, সেটা আজকে এরকম অনলাইন একটা ইন্টারভিউ দিচ্ছি, এটা আসলে অন্যরকম একটা এক্সপেরিয়েন্স। ভীষণ ভালো লাগছে। আমাদের আজকে ভালো লাগছে ঝিলিককে পেয়ে। থ্যাংক ঝিলিক, ইউ। প্রথমে যেটা জানতে চাই যে গানের যে আপনার আমরা যেটা জানি যে বাবার কাছে আপনার গানের প্রথম হাতে খড়ি, তো জি, কিভাবে কত বছর বয়স থেকে বাবার কাছে গান শেখা শুরু করলেন? আচ্ছা। আমি একদম ছোটবেলা থেকে একটা মিউজিক্যাল এনভায়রনমেন্টে বড় হয়েছি, কারণ যেহেতু আমার বাবা একজন সঙ্গীত শিল্পী এবং আচ্ছা তার কাছে আমার হাতে খড়ি। তো যখন আমার জ্ঞান হয়, তখন থেকেই দেখছি যে বাসায় হারমোনিয়াম তবলা বাজছে, আব্বুর কালিগরা আসছে, আব্বুর স্টুডেন্টসরা আসছে, গান বাজনা হচ্ছে, এরকম একটা পরিবেশে আমার বড় হওয়া। তো ছোটবেলা থেকে গুনগুন গুনগুন করতে থাকতাম। তো আচ্ছা। যখন একটুখানি আওয়াজ মানে বের হওয়া শুরু করে, এটা বাবার মুখে শোনা আর কি, এটা তখন তো আমার এত মেমোরি আসলে মনে নাই। তো আব্বুই বলছিল যখন তুমি কথা বলা শুরু করো তখন থেকে তুমি গান গাওয়া শুরু করতা। তো তখন আমি গুনগুন করে গান গাইতাম, সবার সাথে একটু একটু করে গাইতাম। তো আব্বু খেয়াল করে দেখলো যে না, এই মেয়ের কণ্ঠে তো একটু সুর পাওয়া যাচ্ছে, মনে আচ্ছা। হয় গান শেখানো গেলে কিছু একটা হতে পারে। তো সেখান থেকে আসলে আম, যেখানেই যাইতাম সবাই বলতো একটা গান শোনাও, সাথে সাথে আমি গেয়ে দিতাম। তো এরকম একটা টেন্ডেন্সি ছিল। দেন প্রপারলি আমি 3-4 বছর বয়স যখন আমার আব্বুর কাছে শুনেছি, তখন থেকে আমি প্রপারলি গান শেখা শুরু করি আচ্ছা অ্যান্ড হারমোনিয়াম ক্লাসিক্যাল শেখা শুরু করি। তো একদম ছোটবেলা থেকে আমার আসলে মিউজিকটা করা, একদম শুরু। ছোট থেকে। আচ্ছা আচ্ছা। তো বাবার পরে আর কোনো ওস্তাদের কাছে কি তালিম নিয়েছেন? হ্যাঁ, আমার বাবার কাছে শেখার পরে, ইভেন শেখার পর বলবো না, কারণ যেহেতু বাবা তো বাসাতেই, তো ওস্তাদ বাসাতেই উনি সবসময় আছেনই, ওস্তাদ সবসময় ঘরেই আছেন আছে। থাকবেন। একদম ঘরেই আছে। তো বাবার পরে আমি শিখেছি ওস্তাদ বাসন্তী গমেজ, তার কাছে শিখেছি প্রায় 3 বছর। তারপর আমি আচ্ছা। শিখেছি ওস্তাদ মনীন্দ্রনাথ রায়, তার কাছে শিখেছি প্রায় 2-2.5 বছরের মতো। এভাবে আসলে শিখে যাচ্ছি। আর শেখা তো আসলে শেষ নাই, প্রতিনিয়তই কিছু না কিছু প্রতিনিয়ত শিখেই কিছু না যাচ্ছি। কিছু শেখা হচ্ছেই। আচ্ছা, আর একদমই। ঝিলিক, নতুন কুড়িতেও আপনি অংশগ্রহণ করেছিলেন, তাই না? হ্যাঁ। এটা কবে, কখন? ইয়েস। আমার আসলে যখন ওই যে বললাম না যে গান যখন প্রপারলি শিখে ফেলেছি, তারপর থেকে আমি প্রচুর কম্পিটিশন করেছি ছোটবেলা আচ্ছা থেকে, অনেক কম্পিটিশন। সেটা আন্তঃ স্কুল হতে পারে, মানে স্কুলের যে প্রতিযোগিতাগুলো হতো, তারপর ওই সময় শাপলা করি, নতুন করি, অনেক অনেক সব বাচ্চাদের অনেক অনেক কম্পিটিশন ওই সময় হতো। তো তখন কিন্তু সবচেয়ে বেস্ট ছিল হচ্ছে নতুন করি, মানে আচ্ছা। ওই সময় ওটার একটা অন্যরকম চার্ম ছিল হ্যাঁ, যে নতুন বিটিভির কুড়িতে একটা কিছু একটা সবার ফার্স্ট সবার কাছে হওয়া। একটা হ্যাঁ, নতুন কুড়িতে, হ্যাঁ হ্যাঁ, একটা একটা মাত্র অংশগ্রহণ কম্পিটিশন তখন খুব মানে খুব ইম্পর্টেন্ট জনপ্রিয় ব্যাপার। ছিল। তো সেখানে, হ্যাঁ, একদমই, তো সেখানে আমার করা হয় 2002 সালে। আমার মনে আছে একদম, 2002 সালে আমি দেশাত্মবোধক গানে ফার্স্ট হই, নজরুল গীতিতে হই সেকেন্ড, এবং পল্লী গীতিতে হই সেকেন্ড। অ্যান্ড দেন 2003 সালে আমি আবার পার্টিসিপেট করি, তখনও নজরুল গীতি, পল্লী গীতি এবং হচ্ছে দেশাত্মবোধক গানে। তখন তিনটাতেই আমি ফার্স্ট হওয়ার সুযোগ পাই। তো আচ্ছা মানে 2 বছর, 2002 এবং 2003, এই দুই দুই বছর আমি আসলে পার্টিসিপেট করেছিলাম নতুন আচ্ছা। কুড়িতে। খুব এবং তখন আসলে নতুন কুড়িতে গেলে দেখা যায় যে অনেক অনেক তারকারা ওখানে আসে। ওটা তখন অনেক বড় একটা বিষয় একটা বাচ্চার জন্য আসলে। অনেক বড় তো ব্যাপার, সেটা আর আমি যেহেতু ফার্স্ট দেখেছি। সেকেন্ড 2 বছরই পরপর হয়েছেন, এটা একটা অনেক বড় ব্যাপার আসলে। তো ঝিলিক, সত্যি। পড়ালেখার পর্বটা কি শেষ করে ফেলছেন নাকি চলছে? আমি চলছে চলছে বলতে আমি বিবিএ কমপ্লিট করেছি এবং ইনশাল্লাহ এমবিএ তে ঢুকে যাব। সো এই এই আমার যেটা সবসময় মাথায় থাকতো যে আমি দুটোকেই খুব একদম সমান প্রায়োরিটি দিতাম। আমার গান আচ্ছা বাজনা যেরকম করে চলছে, পড়াশোনাটা সেভাবে চলছে। ইভেন যখন আমি প্রফেশনালি কাজ করা শুরু করি, তখন আমি ক্লাস 9-এ পড়ি অনলি। তো আচ্ছা। তখন আমার জন্য কিন্তু অনেক টাফ, কারণ ওই সময়টা একটা স্টুডেন্টের জন্য কিন্তু এসএসসি এইচএস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই সময়টা খুব ক্রুশিয়াল একটা মোমেন্ট একজন হ্যাঁ হ্যাঁ। একজন মানে ছাত্রীর। তো সেখানে ওই সময়টা থেকে আমার কাজ করা শুরু, তো দুটাকে ব্যালেন্স করা, ইট ওয়াজ ভেরি টাফ। বাট যেটা বলে না যে ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, তো ইচ্ছা থাকলে আসলে যেভাবে হোক হয়ে যায়। তো সেটা হয়ে গেছে, হচ্ছে। পাশাপাশি চলেছে গান এবং পড়াশোনা। একদম আচ্ছা, একদম। গানের পাশাপাশি আর কি কিছু করছেন মানে বর্তমানে, নাকি গান নিয়েই আছেন? আহ আসলে আহ এক হচ্ছে যে আমি যখন ছোটবেলা থেকে গান যখন আহ শেখা শুরু করি, এবং আমার খুব আর্লি এজ থেকে আমি কিন্তু প্রফেশনালি গান শুরু করে দিই। তো আমার না আসলে ওইভাবে চিন্তা করার সুযোগটা কখনো হয় নাই যে পড়াশোনা করে কি হব, বা মানে মানুষের একটা স্বপ্ন থাকে না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হোয়াটএভার। হ্যাঁ। সেটা
চিন্তা করার সুযোগটা আমি আসলে পাই নাই, কারণ আমি তখন গানের মধ্যে ঢুকে গেছি। ঢুকে গেছে। এন্ড দেন আমি ডিসিশন নিয়েই নিয়েছি যখন সাবিনা ইয়াসমিন ম্যাডাম, রুনালা ম্যাডাম দুজনের এত বড় দুজন কিংবদন্তির হাত থেকে যখন ওই মুকুটটা পরে ফেলেছি, তখনই আমি ডিসিশন নিয়েছি যে এটাই আমার পেশা হবে এবং এটাতেই আমি থাকবো। আর পড়াশোনাটা যেহেতু এটা তো বেসিক, এটা থাকতেই এটা হবে। থাকতেই সো হবে। আমার যদি কখনো মনে হয় যে পাশাপাশি কিছু করতে চাই, বা সেটা অন্য, তবে আমি গানেই থাকতে চাই, আচ্ছা, মানে আসলে আমি গান নিয়েই এখনো থাকতে পর্যন্ত চাই, ইচ্ছা যে গান নিয়েই থাকা। গান নিয়ে থাকবো, আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যদি যদি সিঙ্গার না হতেন, যদি গান বাজনার সাথে ইনভলভ না হতেন, তাহলে কি হতেন? হুম হুম। আই থিঙ্ক ওই যে বললাম না, আসলে ওরকম চিন্তা করার টাইম পাই নাই আসলে, যে কি হতে চাই বা কি নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, সেরকম ভাবে আসলে চিন্তা করতে পারি নাই। আহ কি হতাম, মেবি আমি টিচার হতাম, ও I guess। আচ্ছা। কারণ অনেকে বলে যে আমি আমি নাকি খুব মানে শুনি আর কি মানুষের কাছে যে একটু সুন্দর করে কথা বলতে পারি, একটু 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 করে। তো বলছি তুমি যদি ছাত্রছাত্রী পড়াইতা খুব ভালো করতা, এরকম হ্যাঁ, অনেক এইটা শুনেছি। মনে হয় তেমন ঠিকই আই বলেছে, গেস কারণ আমি আমি আপনার কথা বলার স্টাইল অনেক ভালো এবং খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আই গেস আমি টিচার হতাম আচ্ছা মেবি। আচ্ছা আচ্ছা, ঝিলিক, এখন একটু পিছনে ফিরে যাই। যে চ্যানেল আই সেরা কণ্ঠ, আপনি কিভাবে ওই প্রসেসটা কিভাবে যুক্ত হলেন আচ্ছা, কম্পিটিশনে? 2008 সালে প্রথম সেরা কণ্ঠ আয়োজন করা হয় চ্যানেল এর মাধ্যমে, এবং তার আগেও কিন্তু আমাদের বাংলাদেশে অনেক রিয়ালিটি শো হয়েছে ওই সময়টাতে। আম, মানে প্রায় 2005 থেকে আমাদের বাংলাদেশের রিয়ালিটি শো হওয়ার টেন্ডেন্সিটা শুরু হয়। বাট আমি পার্টিসিপেট করেছি 2008 সালে, এবং সেরা কণ্ঠ প্রথমবারের মতো আয়োজন করা হয়। অ্যান্ড আমার যেটা ইচ্ছে ছিল যে রুনা লায়লা ম্যাডাম এবং সাবিনা ইয়াসমিন ম্যাডাম এই দুজনকে একসাথে কিন্তু কখনো ভাবে বসতে দেখা যায় নাই, কখনোই। ভেরি ট্রু। তো ওটা হচ্ছে প্রথমবারের মতো দুজন কিংবদন্তি একসাথে বসে জাজ করবে, এটা মানে দেখেই আমার কাছে মনে হচ্ছে, ইনফ্যাক্ট আমার বাবার স্বপ্ন ছিল, আমাকে ছোটবেলা থেকে বলতো যে এই দেখো টেলিভিশনে গান গাইছে রুনা লায়লা ম্যাডাম, এনাদের গানগুলো শিখো। এই শুনে শুনে বড় হয়েছি। তো তখন আমার কাছে মনে হয়েছে, বা বাবার কাছে মনে হচ্ছে, যে অ্যাটলিস্ট ওনাদের সামনে গিয়ে তুমি গান গাও, কি হবে না হবে সেটা জানি না, কিন্তু পার্টিসিপেট করো। তো আচ্ছা এইটা মাথায় নিয়ে আমি আসলে রেজিস্ট্রেশন করি ঢাকা থেকে, যেহেতু আমি ঢাকায় বড় হয়েছি, আমার জন্মটা রংপুরে বাট আমি বড় হয়েছি ঢাকাতে। সো ঢাকা থেকে রেজিস্ট্রেশন করে ফেলি। তো তারপর ফ্যাক্ট হচ্ছে ওনাদের পর্যন্ত যাওয়ার আগে অনেকগুলো ধাপ আমাকে পার হতে হয়েছে, এবং তখন আমাদের বাংলাদেশে যারা গুণী শিল্পী আছে তারা আর কি জাজ করেছে। তো কারা প্রায় কারা ছিল 3টা সেই রাউন্ড পার সেই করে ওই ধাপগুলোতে? আমার প্রথমে ছিল আবিদা সুলতানা ম্যাডাম এবং শফিক তুহিন ভাই ছিল প্রথম, একদম যখন আমি ফার্স্ট অ্যাটেন্ড করি। এন্ড দেন আসে তারপরে যে রাউন্ড ছিল, তারপর ওখানে ছিল ফরিদা পারভিন ম্যাম এন্ড আগুন ভাই। আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা রাউন্ড ছিল যেটাতে ওনারা সবাই, মানে যারা জাজ, পুরো অনেকগুলো প্যানেল, তো তো যে যে প্যানেলে যারা ছিল তারা সবাই মিলে একসাথে বসবে, ওরা ছিল 3 নাম্বার রাউন্ড। তো সবার সামনে ও আবার গান গাইতে মাই হয়েছে। গড, তো সব সেটা গুণী পার করে মানুষগুলো। গিয়ে একদম, এবং তাদের সামনে গান গাইতে গিয়ে যে অবস্থা, তখন আমি চিন্তা করছিলাম যে এই দুজন মানুষকে দেখলে যে আমি কি করবো, আল্লাহ মাবুদ জানে। তো যাই হোক, সুন্দর করে পার করে ফেলেছি ওই ঢাকার রাউন্ডটা পার করার পরে। যখন প্রত্যেকটা ডিভিশন থেকে সবাই আসে, দেন হচ্ছে আমরা সেই দুইজন কিংবদন্তিকে দেখতে পারি, তারপর তাদের সামনে গান গাওয়াই। তো এইভাবে আমার শুরু হয়েছে ওখানে। আচ্ছা, প্রথম সেরা 10 জনই যখন আসলেন, মানে হ্যাঁ, ই অনুযায়ী, অনুষ্ঠানের স্টাইল অনুযায়ী যে কমতে আমাদের ছিল কমতে। হচ্ছে 11 জন। আচ্ছা, কারণ বলা হতো যে ওরা 11 জন। ওরা 11 জন। তো আচ্ছা, 11 জন ছিল। 10 পর্যন্ত হ্যাঁ। যখন আসলেন, তখনও কি কখনো মনে হয়েছিল যে আমি চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি? আমি ওই যে বলছিলাম যে প্রত্যেকটা রাউন্ড আমি কম্পিটিশন হিসেবে কখনো ওইভাবে চিন্তা না করে, আমি জাস্ট চিন্তা করছিলাম যে একজন মানুষ আমাকে যদি একটা কমেন্ট করে, একটা ভালো কমেন্ট করে, আই গেস ওটা আমার জন্য একটা অ্যাওয়ার্ডের মতো। তো সেটা সেটা চিন্তা করতে করতে আমি প্রত্যেকটা রাউন্ড পার করে ফেলেছি। আচ্ছা তারপরে যখন আমি দেখলাম যে না, টপ 6-এ চলে আসলাম, 10 পার করে যখন আমরা টপ 6-এ চলে আসলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে যে না, আমি তো আসলে অনেক দূর পার হয়ে এসেছি, এতগুলো ধাপ যেহেতু পার হয়ে এসেছি, মেবি আমি কষ্ট করলে বা আরেকটু রেওয়াজ বেশি বেশি করে করলে যদি হতে পারি। তখন একটা জিদ আসলে কাজ করছিল আচ্ছা যে না, এখন আই হ্যাভ টু ডু দিস, যেভাবেই হোক। তো তখন আমি আসলে খুব উঠে পড়ে লাগি, এন্ড দেন যখন ফাইনাল হওয়ার আগ পর্যন্ত যে মাস সময় ছিল, আমি একদম জান প্রাণ দিয়ে মানে প্র্যাকটিস করা এন্ড আর গান সিলেকশন, যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ এই গান এই সিলেক্ট যে করাটা আমি কিন্তু ঝিলিক এখানে একটু একটা কথা বলবো, ইম্পর্টেন্ট এই যে বিষয়। এক হ্যাঁ। একটা ধাপে ধাপে যে গানগুলো সিলেকশন করা হয় এক একটা প্রতিযোগীর হুম জন্য, হুম হুম এই এই সিলেকশন গুলো কি আপনারা হুম। নিজেরা করেন, নাকি আপনাদের যারা বিচারক থাকে তারা করে দেন? উম, এটা হচ্ছে আমাদের গ্রুমার হিসেবে আমরা পেয়েছিলাম
আমাদের ভীষণ পছন্দের এবং শ্রদ্ধার মানুষ, যিনি এখন পৃথিবীতে নেই, সুবীর নন্দী স্যার, উনি আমাদেরকে গ্রুম করেছিলেন। আচ্ছা। তো পুরোটা ক্যাম্পে যখন আমরা ছিলাম, উনি ছিলেন আমাদের গ্রুমার এবং ওনার কাছ থেকে আমাদের শেখার অনেক সুযোগ হয়েছে। এবং তার সাথেই দেখা যেত, আমরা খুব ডিসকাস করতাম যে কোন গানটা আমাদের গলায় ভালো লাগবে, বা এক একজনের গলার প্যাটার্ন এক এক রকম, এক একজনের জনরা এক এক রকম। তো সেভাবে আসলে উনিও খুব হেল্প করেছিলেন আমাদেরকে। ইভেন আমরা নিজেরাও অনেক চিন্তা করেছি। আর যেহেতু আমার বাবা সঙ্গীত শিল্পী, আমার বাবার কাছ থেকে আমি আসলে একটু একটু সহজ হয়েছে আমার জন্য আর কি এসব ইজি হয়েছে, ডিসিশন নেওয়া, হ্যাঁ। যেহেতু বাবাই, হ্যাঁ। তো বাবা তো সবসময় থাকতো। তো ওভাবে আমরাও নিজেরাও ডিসিশন নেই, আবার স্যারও বলে দিয়েছিলেন কি কি গান গাওয়া যেতে পারে, বা ওখান থেকেও কিছু গান সিলেকশন দিয়েছে। কিন্তু সবকিছু মিলায় যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে আপনি নিজে কোনটা চুজ করছেন, চুজ দ্যাটস করছেন এবং ইম্পর্টেন্ট। যে ভয়েসের সাথে অনেকগুলো লিস্ট কোনটা দিয়ে যায়, দিল, হ্যাঁ। হ্যাঁ, কোনটা যাচ্ছে, তো সেটা কিন্তু নিজের মাথা খাটিয়ে বা নিজে বুঝে তারপর গান সিলেক্ট করতে হবে। এটা এটা আসলে আমাদের নিজেদের উপর ডিপেন্ড করতে, যে আমরা কোন এটা কি গানটা কখনো গাইবো, হয় সেইটাই ঝিলিক যে যে বলছিলাম। একটা গাইডলাইন তো থাকে যে এইটা আজকে এই টাইপের গানগুলোর মধ্যে আমরা আজকের অনুষ্ঠানটা হ্যাঁ, হ্যাঁ। সাজাবো, যেহেতু একটা চ্যানেলের অনুষ্ঠান। তো এরকম কি কখনো হয়েছে যে আপনি যে গানটা গাইতে চাচ্ছেন বা সিলেক্ট করেছেন, হুম, আপনার অন্য কোনো হুম, প্রতিযোগীও সেই গানটা সিলেক্ট করেছে? হুম। হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, এটা সেটা হয়েছে, কিভাবে এটা সলভ হয় হয়েছে। প্রবলেমটা? পরের সলভটা আসলে এভাবে হয় কি যে আহ হয়তো 1-2 মিনিটের জন্য আমি লেট করে ফেলেছি বলতে, বা কেউ আমার আগে বলে ফেলেছে যে ওই গানটা গাইবে, তখন মনটা খুব খারাপ হয়। বাট আসলে আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা কম্পিটিশন, কে হুম। আগে বলে ফেলেছে সেটাও একটা ম্যাটার করে, কিন্তু যে আমি গানটা আগে সিলেক্ট করেছি, তো সে পেরেছে আমার আগে সিলেক্ট করতে, তো সে বলে দিয়েছে। এখানে আসলে এটা আমার আমার ফল্ট যে আমি আগে বলতে পারি নাই। তো তখন যেটা হয়, ওটার থেকে বেটার কি হতে পারে, আচ্ছা, তখন সেটা চিন্তা করতে হয় আচ্ছা, আমাকে, আচ্ছা। যে ওটার থেকে বেটার ওই গানটা যেহেতু আমার গলায় ভালো লাগতো, তাহলে আর কি হতে পারে যেটাতে আমি আরো নিজেকে বেশি করে সুন্দর করে প্রেজেন্ট করতে পারবো। তখন তখন আরো বেশি জিনিসটা কষ্টকর হয়ে যায় সিলেক্ট করা। তো সেটাও কিন্তু একটা পার্ট অফ কম্পিটিশন, যে এটাও একটা বড় তুমি চ্যালেঞ্জ। এরপরে তুমি কি করছো। হুম, হুম। এক্স্যাক্টলি, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো তখন আমাকে দেখা গেছে যে আরো ঘাটায় কি কি করতে হবে, ঘুরে মানে খুঁজে 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 কোন গান সেটা বের করা, ওটা আমার জন্য অনেক টাফ ছিল। এবং এটা আমার সাথে একবার না, প্রায় দুই দুই তিনবার ও আচ্ছা। হয় আচ্ছা ঝিলিক, হয়েছে। বাট ফর্চুনেটলি ভালো হয়েছিল পরে আচ্ছা, যখন না তা তো রিভিউ অবশ্যই, না করেছি। হলে আজকে তো আমরা এই চ্যাম্পিয়নকে পেতাম না। থ্যাংক ইউ, ঝিলিক, থ্যাংক ইউ। যেটা কথা হ্যাঁ। যে প্রতি বছর বিভিন্ন চ্যানেলগুলো রিয়েলিটি শো করে গানের উপরে। তো এই যে প্রতি বছরে এক ঝাঁক তরুণ তরুণী এইখানে সিঙ্গার হিসেবে হুম, বের হয়ে হুম। আসে। তো আপনি কি মনে করেন এই যে সিঙ্গারগুলো যে বের হয়ে আসে, তারা কি মিউজিক ইন্ডাস্ট্রিতে তাদের শক্ত আসন মানে পাকাপোক্ত করতে পারেন? একটা বিষয় হচ্ছে যে রিয়ালিটি শো আপনাকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, একটা সুযোগ করে দিচ্ছে আপনার নিজের নামটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। বাট রেস্ট অফ দ্য জার্নি কিন্তু টোটালি নিজের উপর ডিপেন্ড করে, যে আমি আসলে কিভাবে আমার পথটাকে নিয়ে নিয়ে যাচ্ছি, বা আমি কি শর্টকাট অবলম্বন করব, নাকি আমি আহ আমি আমার ব্যক্তিগত যেটা ওপিনিয়ন, যে আমি সারা জীবনের জন্য গান গাইতে এসেছি। আমি এমন না যে আমি শুধুমাত্র আম, তাড়াতাড়ি করে হিট হয়ে একদম জনপ্রিয়তার শিখরে পৌঁছায় গিয়ে তারপর 2-3 বছর ধুমায় কাজ টাজ করে আনতেন নাই। আমি ওটা চাইনি কখনো, আমি চেয়েছি আমি সারা জীবন কাজ করতে। সো এটা আসলে এক একজনের উপর চাওয়াটা। ডিপেন্ড করে যে কে কিরকম করে চায়, হ্যাঁ। তো আমি যেটা ফিল করি, যে অনেকে আছে যে একটু স্টার স্টার হওয়ার পিছে দৌড়ানোটা একটু বেশি হয়। তো সেটার কারণে দেখা গেছে যে সাধনাটা বাদ দিয়ে বাকি যে কাজগুলো আছে, যে সেটাই কোথায় বেশি গেলে আমার ফোকাস একটা গান করছে। রিলিজ হবে, কোথায় গেলে আমাকে বেশি ভালো দেখা যাবে, কোথায় গেলে আমার কাজ বেশি বাড়বে, এটা এটাতে বেশি ফোকাস করে ফেলে। তখন যেটা হয় যে মেইন যে ব্যাপারটা, আমার গলাটা আমার মেইন, সেটার দিকে কেউ ফোকাস কিন্তু অ্যাকচুয়ালি করে না। তো তখন যেটা হয়, ওই তাড়াহুড়ো করে হয়তো একটা ক্ষণস্থায়ী ব্যাপার হয়, একটা কাজটা হয়তো দাঁড়িয়ে গেল, কিন্তু সেটা কিন্তু খুব বেশি স্থায়ী করে না, স্থায়ী সেটা থাকে আমার না। আমার কাছে মনে হয়েছে। তো আমি যেহেতু আস্তে 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 আমি খুব খুব আস্তে আস্তে মানে আগাচ্ছি এবং আগাবো এভাবেই, আমার কখনোই কোনো তাড়াহুড়া নাই। আমি আমার নিজের মতো করে কাজ করছি, আমি আমার অনেস্টির সাথে কাজ করছি। এবং আমি আজ পর্যন্ত আমার যেটা মনে হয় যে আমি যত কাজই করি না কেন, আমি কখনো সাধনা ছাড়ি না। আমি যেভাবেই যতটুকু হোক আমি প্র্যাকটিসে বসবই, এন্ড দ্যাটস ফর শিওর, যত আমার কাজ থাকুক। তো আমি এইভাবে মেনটেন করছি। হয়তো আচ্ছা। বা আমি খুব বেশি দৌড়াচ্ছি না বলে আমার কাজের সংখ্যা কম, বাট আমার আমার কাছে যখন আমার যে একটা দুটো কাজ করে শুনবে, সেটা কোয়ালিটিফুল কাজ হবে, সেটা আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো সেটাই বলছি যে অনেকে ঝরে যায়, এটার কারণ একটাই, যে আমরা আসলে অন্যদিকে ফোকাস করে ফেলে দিচ্ছি। হ্যাঁ। তো এটা আসলে এত এত শিল্পী এখন আসছে, এত এত কম্পিটিশন এখন হচ্ছে, তুমি নিজেকে কিভাবে ইউনিক করবা সেটার দিকে ফোকাস করো, যে কি করলে আমাকে মানুষ অন্যভাবে দেখবে, সবার থেকে আলাদা হয়ে একটু দেখবে। আলাদা। আমি ঠিক সেদিকেই ফোকাস করি। কিন্তু যেটা হয় যে আজকাল একটু গ্ল্যামারাস বা একটু ভাইরাল ব্যাপার স্যাপার গুলো মানুষের চোখে খুব তাড়াতাড়ি আসে।
কিন্তু ওটা আবার খুব থাকেও না। তাড়াতাড়িও চলে বাট যায়। আমি 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 হ্যাঁ সেটাই বলছি যে আমি আসলে লাইফ টাইম কাজ করতে চাই। খুব ভালো চিন্তা ভাবনা। মানে আগের দিনে আমাদের যারা আগের একদম আইডল যারা সিঙ্গার আমাদের, তাদের থিংকিং এরকমই ছিল যে শিখে, জেনে, বুঝে তারপরে একটা গানে ভয়েস দেওয়া এই জিনিসটা। কিন্তু হুম, হুম। হ্যাঁ, আপনি যেটা বললেন যে হ্যাঁ, এখন অনেকে গ্ল্যামারের দিকে বা খুব তাড়াতাড়ি রাতারাতি স্টার হওয়ার জন্য চিন্তায় অনেক উঠে পড়ে হুম, লেগে যায়। হুম। কিন্তু আবার দর্শক তাদের ভুলেও যায়। এটাও হয়, হ্যাঁ। তো গ্ল্যামার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি মানি, বাট এটা একটা পার্ট অফ দ্য পারফরমেন্স, নট ইন দ্য মেইন থিং। গ্ল্যামার অফ কোর্স এটা একটা পার্ট হতে পারে, কিন্তু মেইন কাজে আমাকে ফোকাস করতে হবে, ফোকাস দেন করতে হবে। আদার্স। হ্যাঁ, যেহেতু বাট মানুষ এখন গানটাই যেটা হ্যাঁ হচ্ছে মেইন সবাই আপনার। আদার্স এ বেশি ফোকাস করে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, ঝিলিক, আপনি তো অনেক প্লেব্যাক করেছেন। প্রথম কিভাবে অফার আসে প্লেব্যাকের? আমার মানে প্রথম প্লেব্যাকটা ভীষণ ইন্টারেস্টিং একটা স্টোরি। 2008 সালে যখন আমি বের হলাম সেরাকণ্ঠ শেষ করে, মুকুটটা পরে যখন বের হলাম, ঠিক তারপরেই আমি অফার পাই প্লেব্যাক করার। এন্ড ভালোবাসা লাল গোলাপ চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগটা আমার হয়। ইমন সাহা দাদার কম্পোজিশন ছিল। তো তখন আমি ক্লাস 9-এ পড়ি। এন্ড এখন যেরকম আমার গলা ম্যাচিওর, তখন কিন্তু তো একটা গলা আমার ম্যাচিওর ছিল বয়স না, কম একটা ছিল। বাচ্চা বাচ্চাদের একটা গলা ছিল। হ্যাঁ। তো যাই হোক, ওই প্লেব্যাকে আমি গেলাম, স্টুডিওতে গেলাম, গানটা গাইলাম। গাওয়ার পরে আমার প্রথম প্লেব্যাক কিন্তু মানে আমার আমার গাওয়াটা বাদ দিয়ে দেওয়া হয়। ও এবং সে গানটা পরবর্তীতে সাবিনা ইয়াসমিন ম্যাডাম গেয়েছিলেন ভালোবাসা লাল গোলাপ চলচ্চিত্রে। তো এটা আসলে আমার কাছে একটা লেসন। মানে থাকে না মানুষের অনেক কিছু, যে প্রথম প্লেব্যাকটা আমার গাওয়াটা আসলে হয় নাই। তো এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা লেসন, যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা হয় নাই, তার মানে আমার এটার উপর এখন ওয়ার্ক করতে হবে। করতে হবে। তো এটা এই জন্য বলছিলাম যে এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং যে আমার প্রথম প্লেব্যাকটা আসলে বাদ দিয়ে দেওয়া হয়। এরপর থেকে আমি দেখা গেছে তারপরে আমি প্লেব্যাক করা শুরু করি একদম র্যান্ডমলি, এন্ড দেন অনেক অনেক কাজ করি, কিন্তু প্রথম প্লেব্যাকটা আচ্ছা, এটা আমার এবং কাছে আপনি খুব সবসময় একটা পজিটিভ ভাবে মেমোরেবল হয়ে নিয়েছেন যে থাকবে। আমাকে আরো ভালো করতে আমি হবে। ভীষণ পজিটিভ ভেরি ভাবে নাইস। নিয়েছি, ভীষণ পজিটিভ ভাবে নিয়েছি, বিকজ একজন নায়িকার মানে লিপসে আমার কণ্ঠ নাই যেতে পারি, এটা এটা এমন কোনো ট্রু। অস্বাভাবিক কিছু না। ইভেন এখনো অনেক অনেক গান কিন্তু গাওয়া হচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে নায়িকার সাথে সিঙ্ক করছে না, বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এখানে খারাপের কিছুই নাই, কিছু না। এটাকে আমরা সবসময় পজিটিভ দেখি। এই চিন্তাটাও অনেক ভালো, কারণ অনেক সময় দেখা যায় অনেক সিঙ্গার বা অ্যাক্ট্রেস অ্যাক্টর ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এসব হুম। ব্যাপারে। তো এগুলি একদম। আসলে পজিটিভ হুম, হুম, হলে হুম। নিজেকে আরো ওপরের দিকে নিয়ে যাওয়া যায়। আর ঝিলিক একদমই তাই। আমি আমি আমার পদে অনেক অনেক এরকম এক্সপেরিয়েন্স করেছি, সো আমি সবগুলোকে পজিটিভলি নিই, কারণ আমার কাছে মনে হয় এক একটা ভুল আমার এক একটা স্টেপ আমাকে আগে নিয়ে যাবে। আচ্ছা, ঝিলিক, আপনি তো অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে গান করেছেন। তো হ্যাঁ। কারা কারা সেই লিস্টে আছে? সিনিয়র আর্টিস্ট আমার আসলে সুযোগ হয়েছে আমি যখন 2008 সালে বের হলাম আহ, সেরা কণ্ঠ থেকে। তারপর আমার প্রথম অ্যালবাম রিলিজ হয়, যে অ্যালবামটা আসলে এখন খুব রেয়ার থিং, যে এখন আসলে অ্যালবাম হচ্ছে না। তো অ্যালবামটার যুগে আমি আসলে ছিলাম, এবং আমার তিনটা সোলো অ্যালবাম আছে। And আমি খুব প্রাউডলি বলি যে হ্যাঁ আমার অ্যালবাম আছে তিনটা, তো আমার খুব বলতে ভালো লাগে এটা। তো প্রথম অ্যালবাম যেটা ছিল ওখানে সবাই আমার লেজেন্ডারি যারা সুরকার গীতিকার, আহ, অনেকে এখন বেঁচেও নেই, তো তারাও কাজ করেছিলেন। এবং অনেক বড় লিস্ট, এবং অনেক আগের কথা, প্রণব ঘোষ থেকে শুরু করে রাজেশ ভাই, তারপর কবির বকুল ভাই, মনোয়ার হোসেন টুটুল ভাই, এস এ টুটুল ভাই, ইমন সাহা দাদা, আরো অনেকে আছেন, সব লেজেন্ডারি যারা আছেন, মনিরুজ্জামান মনির স্যার, আলাউদ্দিন আলী স্যার, সবার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। তো ওই অ্যালবামটাতে সুমনন্দী স্যারও কাজ করেছেন। তো ওই আচ্ছা, অ্যালবামটাতে আমার সব লেজেন্ডারি যারা সুরকার গীতিকার তাদের সাথে কাজ করার সুযোগ হয়। তো আমি আসলে ভীষণ লাকি তাদের সাথে আমার কাজ করার সুযোগ। এবং প্রথম অ্যালবামটা মোড়ক উন্মোচন করে হচ্ছে রোনাল ম্যাডাম এবং ও সাবিনা ম্যাডাম। আচ্ছা। এবং আমার মনে হয় না আজ পর্যন্ত আমাদের যারা জেনারেশন এখন আছে তাদের কারো অ্যালবাম এভাবে মোড়ক উন্মোচন করেছেন এই দুই কিংবদন্তি, এরকম কি হয়নি। তো আমার সময় এটা হয়েছে, এটা আমি আসলে ভীষণ 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 সত্যিই লাকি। লাকি, আপনি সত্যিই লাকি। এটা অনেক বড় ব্যাপার একটা সিঙ্গারের জন্য। অনেক বড় হ্যাঁ, একটা অ্যাচিভমেন্ট। অনেক বড়। তো সামনে কার কার সাথে গান গাওয়ার ইচ্ছা আছে, সিনিয়র যারা আছেন? সিনিয়র মানে যাদের সাথে কাজ করার ইচ্ছে ছিল অনেকেই চলে গেছেন। আমার আলম খান স্যারের সাথে কাজ করার খুব ইচ্ছে ছিল, আচ্ছা। ওনাকে আমরা হারিয়েছি। যদি হয়তো আরো কিছুদিন উনি থাকতেন, হয়তো যেভাবে হোক কাজ করার সুযোগ একটা করে ফেলতাম। তো সেটা আমি আসলে খুব মিস করি। আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সাথে কাজ হবে হবে করেও হয়নি। এটা আচ্ছা। আমার জীবনে একটা আফসোস থেকে যাবে, যে আমি আসলে কাজটা করতে পারি নাই। উনি হয়তো আরো কিছুদিন থাকলে আমি কাজটা করতে পারতাম। এরকম অনেক অপূর্ণতা থেকে গেল। এনাদের সাথে কাজ করার আমার ইচ্ছে ছিল। আর বাকি যারা সিনিয়র আমাদের আছেন, আমার মনে হয় আমি
সবার সাথেই মোটামুটি কাজ করেছি। আচ্ছা আচ্ছা, ঝিলিক, এখন আমি একটু অন্য প্রসঙ্গে কথা বলি যে প্রেম ভালোবাসা বিয়ে নিয়ে কি সামনে কি প্ল্যান আছে? প্রেম ভালোবাসা বিয়ে তিনটা জিনিসই আসলে ইউ ক্যান নট সে এনিথিং অ্যাবাউট ইট, কারণ হচ্ছে কখন কি হয়ে যায় এটা আসলে আসলে হয়ে যায়। আমি আমি প্ল্যান করে কখনো প্রেম করতে পারবো না, প্ল্যান করে কখনো ভালোবাসতে পারবো না, বা প্ল্যান করে কখনো বিয়ে করতে পছন্দের পারবো কেউ না। কি আছে তো এটা ঝিলিক আসলে এখন? আমার যদি আমার যে ব্যাপারটা হয় যে আমি if I like someone or love someone আমার বলতে কোনো প্রবলেম নাই, বাট the fact is I'm single and I don't love anyone right now and I আচ্ছা। don't have anyone right now, so um, happily single. বাট প্রেম ভালোবাসা তো জীবনে আসলে আসে মানে একটা মানুষের জীবনে যদি প্রেম ভালোবাসা না থাকে তাহলে সে মানুষের কাতারই পড়ে না আসলে। পড়ে তো না। প্রেম ভালোবাসা ছিল, আর বাট ভবিষ্যতে কি হবে আসলে এটা এখন বলতে পারছি না, তো আর দেখা যদি যাক। বিয়ের কথা বলি, প্ল্যান আছে যে সামনে এই বছর বা কয়েক বছর পর? ওই যে যেটা বললাম যে সবকিছু তো আসলে প্ল্যান করে হয় না, বাট আমি বিলিভ করি যে যেটা যখন হবার তখন সেটা হবে। বাট ইয়েস, আই ওয়ান্ট গেট ম্যারিড, অফকোর্স। আমি এই বিষয়ে আমার আমার থিঙ্কিং অলওয়েজ পজিটিভ, যে আচ্ছা যদি মিলে যায় এরকম মনের মানুষ পেয়ে যাই আমি অফকোর্স অফকোর্স আচ্ছা, বিয়ে করবো। বাট ওরকম বলছিলাম না, যেটা বলতে পারছি না আসলে কবে বলা হবে। যাচ্ছে না। ওকে, যখন হবে আমরা হ্যাঁ, দর্শক সবাই জানবে ঝিলিক বিয়ে একদম করছে। একদম হ্যাঁ, অবশ্যই, এবং আমি ঢোল পিটিয়ে বিয়ে করবো। আচ্ছা। ওকে ঝিলিক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসি। আমরা আপনার আচ্ছা, একটা গান শুনতে শুনতে বিদায় নিব। তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। please. দর্শক, আজকে এই পর্যন্ত ছিল রূপালী টকের আয়োজন। আমি পরবর্তীতে আবার আসবো অন্য কোনো গেস্টকে সাথে নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। ঝিলিক। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাকে ইনভাইট করবার জন্য। আপু আপনাকে এত সুন্দর করে সঞ্চালন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। রূপালী টক যারা দেখছেন দেখবেন, মানে সামনেও এটা অবশ্যই হবে, তাদের সবাইকে এবং এদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন এই প্রোগ্রামটার সাথে তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এবং খুব খুব ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে। এবং যেহেতু বলছিলেন আপু লাস্ট একটা গান দিয়ে শেষ করতে, আমি শেষ করবো। একটা গান দিয়ে শেষ করছি। এই গানটার শিরোনাম কৃষ্ণচূড়া। এই গানটা সুরসঙ্গীত করেছে বাপ্পা মজুমদার, মিউজিক করেছে বাপ্পা মজুমদার, এবং সুর এবং লিখেছে সৌভিক তুহিন ভাই, এবং এটা আমার লাইফের প্রথম মৌলিক গান। আচ্ছা। সেই গানটার একটু অংশ দিয়ে শেষ করতে আজকে। হুম, আমারই মন বয়রে যেন আজ ইচ্ছে করে সব কিছু ভুলে চলে যাই সুদূরে। কি যে কি হলো, লাগে ভালো যা দেখে দু চোখে, আহারে। দেখো ওই কৃষ্ণ চূড়ায় রং লেগেছে, কোন বনানি আজ সেজেছে, ওই 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 ওই। দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিন, নীলাকাশ আজ সেজেছে, ওই 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 ওই। দেখো ওই কৃষ্ণ চূড়ায় রং লেগেছে, কোন বনানি আজ সেজেছে, ওই 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 ওই। দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিন, ওই নীলাকাশ আজ সেজেছে, ওই 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 ওই। Very থ্যাংক nice. Thank you so much. ইউ।